আগের দুইবারের দেখায় ৯-২ গোলে উড়াই দিছি, বাট তারপরেও মনে হচ্ছে আজকের ম্যাচ টাফ হবে, যথেষ্টই কম্পিটিটিভ হবে, বিকজ আজকের ম্যাচের কনটেক্সট আলাদা, সিনারিও আলাদা। যদিও ওভারঅল ফ্লো অনুযায়ী এই মুহূর্তে মাদ্রিদের চাইতে বার্সার অবস্থা ভালো, বাট তারপরেও তুলনামূলক অনেক বেশি কম্পিটিশন আজকের ম্যাচে। বেশ কয়েকটা লজিক্যাল কারণে এক্সপেক্ট করতেছি, শুধুমাত্র যে সাবধান থাকা বা অন্যান্য হাইপ এই কারণে না, বাট ম্যাচের একদম সলিড আলোচনায় যাওয়ার আগে রেফারিং নিয়ে আমি পুরা টাইমে প্রায় কিছুই বলি নাই, বাট 30 সেকেন্ড নিয়ে শুধু আমি এইটুকু বলতে চাই যে বার্সা ফ্যান হিসেবে যদি আমি অন্য কোনো কিছু বলি, খুব বেশি কিছু বলি, তাহলে মানুষজন বলবে রাইভাল বলবেই। বাট একদম অনেস্টলি স্পিকিং আমার কাছে কোনোভাবে এটাকে জাস্টিফাইড অ্যাকশন মনে হয় নাই রিয়াল মাদ্রিদের কাছ থেকে। আই মিন যদি মাদ্রিদ বিষয়টাকে এইভাবে হ্যান্ডেল করতো যে ওয়েল লা লিগার রেফারিং খারাপ, এটা আমরা সবাই জানি, এটা মোটামুটি সবাই মানে যে লা লিগার রেফারিং খারাপ, আমরা চাই রেফারিং ভালো হোক, এই কারণে রেফারিংয়ের বিপক্ষে আমাদের এই এজেন্ডা, এই অ্যাপ্রোচ যদি তাদের থাকতো তাহলে তারা যেটা করতো অন্যান্য সব ক্লাবকে এনগেজ করে তখন রেফারিংয়ের এগেনস্টে কথা বলতো, তাইলে বোঝা যাইতো যে ইয়েস আসলেই তাদের সমস্যাটা রেফারিং নিয়ে, এই জায়গাটাতে যেন উন্নতি হয় এইটা নিয়ে তাদের কাজ কারবার, এটা হচ্ছে তাদের ইন্টেনশন। তারা কি করলো, ম্যাচ শুরুর আগে তাদের চ্যানেলে গিয়ে যে রেফারিকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার সকল ভুলের একটা কম্পাইলেশন দাঁড় করাইছে যে দেখো এই রেফারি যদি ম্যাচ পরিচালনা করে তাহলে মাদ্রিদ সাফার করে, ম্যাচ হারবে, সুতরাং দায় রেফারির উপরে চাপায় দাও। রেফারি ইমোশনালি ব্রেকডাউন হয়েছে, তার সে মানতে পারতেছে না। পরবর্তীতে মাদ্রিদ আরও এক ধাপ আগায় বললো এই রেফারির এগেনস্টে আমরা খেলবই না। সো এই জায়গাতে তেবাস লাস্ট পর্যন্ত যেটা বলছে যে লা লিগার প্রেসিডেন্ট বলছে দেখেন যে ধরনের মুভ রিয়াল মাদ্রিদ দিছে এটা ফুটবলের সাথে রিলেটেড না, এটা সিম্পলি পলিটিক্স, সিম্পলি একটা পাওয়ার গেম। আসলেই তাই মনে হয়েছে যে এক ধরনের গুন্ডামি করা, যে আমরা বড় ক্লাব, আমাদের কথা মতো এটা মানতে হবে। যদিও প্রবাবলি আমার যেটা মনে হয় তারাও ব্যাক ইন দ্য মাইন্ড জানতো যে এইটা মানবে না কেউ, বিকজ একটা ক্লাবের কথায় যদি আমি রেফারি চেঞ্জ করে দেই তাহলে সারা দুনিয়ার মানুষ আমার ছিছি করবে, অন্যান্য ক্লাবের সামনে আমি মুখ দেখাইতে পারবো না, এবং মাদ্রিদের সুপ্রিমিকে আবার মেনে নেওয়া হবে। সো এইটা যে মানবে না মাদ্রিদেরটা জানতো প্রবাবলি, সিজন বাজে যাচ্ছে, এই ধরনের একটা মাইন্ড গেম খেলারও দরকার ছিল। এখন জাস্ট এই পর্যায়ে আমি লাস্ট পর্যন্ত খেলবো না টেলবো না বহু কিছু বলার পরে মাদ্রিদ কিন্তু খেলবে। এখন দেখেন সিনারিও কি, যেই রেফারি এখন সেই ম্যাচটা পরিচালনা করবে তার উপর কী পরিমাণ প্রেশার। যদি একটা লজিক্যাল পেনাল্টি মাদ্রিদের এগেনস্টে দেয়, তার মাথার মধ্যে সবসময় কাজ করবে যে ন্যারেটিভ মাদ্রিদ পুশ করতে চাইছে যে এই রেফারি যদি খেলে, আই মিন ম্যাচ পরিচালনা করে, আমাদের এগেনস্টে বাজে ডিসিশন দিবে, এটা তার মাথায় কাজ করবে। আর যদি এমন কোনো পেনাল্টি কল আসে যেটা মাদ্রিদের পক্ষেই যায়, রেফারির মাথায় কাজ করবে, সারা দুনিয়ার মানুষ ভাববে বোধ হয় রিয়াল মাদ্রিদের এই গেম প্লের কাছে, এই মাইন্ড গেমের কাছে আমি হেরে গেছি। তো দ্যাট লেভেল অফ প্রেশার এই রেফারির জন্য ক্রিয়েট করা হয়েছে। তো অনেক বেশি পরিমাণ গভীর আর যাবো না, বিকজ এটা নিয়ে আর কথাবার্তা বলার মানে নাই, সরাসরি ম্যাচে চলে যাই। কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছে, সেই পেপ গার্দিওলা আর মরিনহো যখন দুই ডাগ আউটে থাকতো, ম্যাচের আগে প্রেস কনফারেন্সগুলো অন্য রকমের উত্তাপ ক্রিয়েট করতো, ম্যাচের আগে একটা আলাদা রকমের উত্তাপ পাওয়া যাইতো। এই ম্যাচের আগে সেম ফিনারি হয়েছে। এখন ম্যাচ যেটা হয়ে গেছে প্রেস্টিজ ইস্যু, ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন ব্যাপক রকমের আলাপ আলোচনা হবে এবং সবার ফোকাস এখন এই দিকে। নাও লেটস টক অ্যাবাউট দ্য গেম। সরাসরি আমরা ম্যাচ নিয়ে কথাবার্তা বলি, বিকজ অন্য বিষয়ে অনেক বেশি মাথা ঘামাইতে আমার ভালো লাগে না। মাদ্রিদের জন্য এই ম্যাচটা সিজনে কামব্যাক দেওয়ার একটা ব্যাপার, যে সিজন অলরেডি বাজে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের বাইরে, লা লিগা জেতার চান্স খুবই কম, বাট যদি জেতার চান্স থাকেও সেটার জন্য ফাউন্ডেশনটাও তৈরি করা লাগবে আজকে। খেয়াল করেন যদি আজকে মাদ্রিদ জিতে যায় কয়েকটা জিনিস হয়, বার্সা ট্রেবল জয়ের চান্স নাই হয়ে যায়, যেটা নিয়ে অনেক আলোচনা হইতেছে। মাদ্রিদের সিজন আপাত দৃষ্টিতে যত বাজে লাগতেছিল অত বাজে আর দেখতে লাগবে না, লাস্ট পর্যন্ত তারা একটা মেজর ট্রফি দিচ্ছে। একই সাথে লা লিগার যে ক্লোজ একটা ফাইট চলতেছে, বার্সা যদি এখানে মোমেন্টাম হারায় ফেলে তাহলে মাদ্রিদের জন্য আরেকটা চান্স, বিকজ সামনে আরেকটা এল ক্লাসিকো আছে, সেইটার আগেও মাদ্রিদ অ্যাডভান্টেজ পাবে। সো মাদ্রিদের সিজন এখন পর্যন্ত যাই হোক, যারা ভাবতেছে আর হারানোর কিছু নাই, নতুন করে কিছু পাওয়ার নাই, দ্যাটস কমপ্লিটলি রং। এই ম্যাচ এখনও বহু কিছু এনে দিতে পারে। অ্যান্ড ফ্রম বার্সাস পয়েন্ট অফ ভিউ অবভিয়াসলি তারা সারা সিজন জুড়ে ভালো গেছে, ডমিনেট করছে, লাভকে যদি আপনি লাস্ট পর্যন্ত ট্রফি না জেতেন। এবং এই যে ট্রেবলের হাইপ এখন উঠতেছে, এটার ফার্স্ট স্টেপ আজকে যদি জিততে পারে দেন মনে হবে যে ওয়েল একটা মেজর ট্রফি লং, মাথার এক পাশ এখন আমি রেস্ট দিতে পারি, বাদবাকি দিকগুলোতে আমরা এখন ফোকাস করতে পারি। সো এই গেম শুধুমাত্র বাদবাকি আলাপ আলোচনা না, পিওরলি ফুটবলিং দৃষ্টিকোণ থেকে, সিজনের দৃষ্টিকোণ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। নাও সোজা ম্যাচের মাঝখানে ডাইভ করি।
ম্যাচের আগে প্রেস কনফারেন্স হয়ে গেছে, যেটা মনে হইতেছে অন্যতম বড় কোশ্চেন, এমবাপ্পে ব্যাক করবে নাকি করবে না। যে কয়টা লাইন আপ আমি এখন পর্যন্ত দেখছি সবগুলোতেই একটা কথাই বলছে যে এমবাপ্পের এই ম্যাচে স্টার্ট করার সম্ভাবনা খুবই কম, বিশাল বড় সারপ্রাইজ না হলে এমবাপ্পে স্টার্ট করতেছে না, পরে নামবে কিনা হু নোস। এবং এই পয়েন্টটার কথা আমি শুরুতে বলছি, এই জিনিসটার কারণেই বলছি যে মাদ্রিদের গেম প্লে মাচ বেটার হবে আগের দুইটার চাইতে, বিকজ এই সিজনের শুরু থেকে এটা খুবই অবভিয়াস, দিন দুনিয়া সবাই এখন মোটামুটি একমত বুঝতে পারতেছে যে এমবাপ্পের ইনক্লুশনটা যেভাবে অ্যাডাপ্ট করার কথা ছিল ট্যাকটিক্যালি হয় নাই, অনেক দিক থেকে ব্যাকফায়ার করছে। এই যে ভিনি এমবাপ্পের পজিশন একই রকম হয়ে যাওয়া, ক্ল্যাশ হওয়া, এটা নিয়ে আমি নিজেও বহুবার আলাপ করছি। সো এইটাতে নতুন করে না যাই, আজকের ম্যাচের সিনারিও তাহলে কী হবে যদি এখানে এমবাপ্পে অ্যাজ ইউজুয়াল না নামে। দুইটা প্লেয়ার অনেক বেশি ফ্রিডম পাবে, একে ভিনিসিয়াস আর একটা বেলিংহ্যাম এই সিজনে খুঁজেই পাওয়া যাইতেছে না। গত সিজনে সে হাইলাইটেড হয়েছে বিকজ অফ হিজ গোলস অ্যান্ড অ্যাসিস্ট অ্যান্ড এভরিথিং, এই সিজনে পায় নাই কেন? কারণ এমবাপ্পে আসার পরে বেলিংহ্যামকে বলছে তুমি নিচে থাকো, বাট যখনই এমবাপ্পে স্টার্ট না করবে তাকে সেই বিখ্যাত ফলস 9 বা ফলস 10 যে রোলেই দিক না কেন সে অনেক বেশি ফরওয়ার্ডে ইনভলভ হবে। এক, দ্বিতীয় ব্যাপার, ভিনিসিয়াস সে নিজের মনের আনন্দে ইচ্ছা মতন মুভ করতে পারবে বিকজ হি ইজ দ্য মেইন ফোকাস, সব বল তার দিকে আসবে এবং তার পজিশন কোনো জায়গাতে আটকে থাকার বাধ্যবাধকতা নাই। বাট মহা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই ম্যাচে ঘটবে যদি এমবাপ্পে স্টার্ট না করে, যেরকম শোনা যাচ্ছে, যে কারণে আমি বিশ্বাস করি মাদ্রিদ জিতবে নাকি হারবে উই ডোন্ট নো, বাট শেষ পর্যন্ত ম্যাচ বা গেম প্লে বেটার হবে বিকজ অফ মিডফিল্ড। বিকজ যখনই আপনি ওই যে ফ্যান্টাস্টিক 4কে না নামাবেন, 4 জনের অ্যাটাকিং প্লেয়ার যখন আপনি নামাবেন তখন মিডফিল্ডে কম্প্রোমাইজ করা লাগবে, কিন্তু যখন আপনি সেটা না করবেন মিডফিল্ডে আপনি এক্সট্রা ম্যান খেলাইতে পারতেছেন, যেটা যারা হয়তো সুপারস্টার না কিন্তু আপনার গেমে কন্ট্রোল এনে দিবে। যেমন আজকের ম্যাচে সেবায়োস স্টার্ট করার কথা, প্রবাবলি গুলের স্টার্ট করবে কি না করবে উই ডোন্ট নো, বাট শেষ পর্যন্ত টাইম পাইতে পারে। সো তারা সুপারস্টার না হইতে পারে কিন্তু তারা আপনার মিডফিল্ডে স্ট্যাবিলিটি এনে দেয়, আগের চাইতে মিডফিল্ডটাকে বেটার করবে। খানিকটা হলেও কম্পিটেন্ট মনে হয়েছে লাস্ট ম্যাচটাতে, আমরা যেটা দেখছি যে মাদ্রিদকে মনে হয়েছে দে আর ডমিনেটিং অ্যাকচুয়ালি, মানে হুট করে জাস্ট গোল টোল করা না, পিচের মাঝখান দিয়ে গিয়ে তারা চান্স ক্রিয়েট করতেছে, পায়ে বল রেখে কমফোর্টেবল ফিল করতেছে, এই মাদ্রিদকে আমরা পুরো সিজনে দেখি নাই। সো ইটস অবভিয়াস যখন আপনি ভালো মিডফিল্ডার খেলাবেন তখন আপনার গেম কন্ট্রোল বাড়বে, যেটা আজকের ম্যাচে হইতে পারে যদি যেরকম শুনতেছি আমরা যে বার্সার এগেনস্টে হয়তো এমবাপ্পে স্টার্ট করবে না, এইটা হইলে দ্যাট ইজ হোয়াট এক্সপেক্টেড। না অন টু বার্সেলোনা, বার্সার ক্ষেত্রে যেটা হয়েছে লেভানডস্কি নাই, জানি বালদে থাকবে না এটাও বহুদিন ধরে জানা, বাট লেভানডস্কির মিসিংয়ের চাইতেও বড় মিস বালদে, বিকজ বার্সার রাইট সাইডের অ্যাটাকিং মেইন পয়েন্ট হচ্ছে লামিন ইয়ামাল, লেফট সাইডে কে? লামিনের যে পরিমাণ অ্যাটাকিং প্লেয়ার আছে, রাফিনহা গোল অ্যাসিস্ট আছে সবই আছে, বাট সে ওই লেভেলে ক্রিয়েটর না, সে ড্রিবলিংয়ে অসাধারণ না, সে অসাধারণভাবে ক্রিয়েট করতে পারে না। লেফট সাইড থেকে বার্সার ক্রিয়েশন তখনই খুব ভালো হয় যখন বালদে থাকে, বিকজ সে তার যে পেস, তার যে বল ক্যারি করা এবং স্পেস অ্যাটাক করা, এই কাজটা যখন সে করে রাফিনহার সাথে কম্বাইন করে, তখন দেখা যায় যে ইয়েস বার্সার লেফট সাইড থেকেও ক্রস আসতেছে, চান্স ক্রিয়েট হইতেছে, যেটা দেখা গেছে বালদে যখন থেকে অফ তারপর থেকে বার্সা খুব একটা এখানে সুবিধা করতে পারতেছে না। সো এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট দাঁড়াইছে যে লেফট সাইড মোটামুটি ডেড থাকবে অ্যাটাকিং পার্সেন্টেজের দিক থেকে, কমপ্লিট ডেড না, বাট অবভিয়াসলি পার্সেন্টেজ কমবে না। লেফট ব্যাকে কে খেলবে এইটা নিয়ে অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে যে মার্টিন স্টার্ট করবে, বাট লাস্ট নিউজ আমি যেটা দেখলাম যে এখন সর্বশেষ ট্রেনিংয়ে হেক্টর ফোর্ডকে লেফট ব্যাকে রেখে ট্রেনিং সেশনটা কমপ্লিট করছে বার্সা, দ্যাট ইজ দ্য লেটেস্ট নিউজ। প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞেস করছে লেফট ব্যাকের জায়গাতে আরাউহো বা ইনিগো কাউকে কি খেলানো যায়, প্ল্যান আছে, ফ্লিক সরাসরি কোনো আনসার দেয় নাই, বলতে দেখা যাক, এটার জন্য অপেক্ষা করা লাগবে। সো যদি নতুন কোনো কিছু আসে, নতুন কোনো একটা ট্যাকটিক্যাল মুভ যদি আসে, সারপ্রাইজ হব না। সো এই গেল আমার মেইন কনসার্ন ব্যাকলাইনের জায়গাটাতে। আরেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অলমোকে কীভাবে স্টার্ট করবে। আমাদের আজকের ম্যাচের সবচাইতে বড় ফোকাল পয়েন্ট অবশ্যই অলমো, বিকজ আমাদের ডিফেন্স লাইন, রিয়ালের ডিফেন্স লাইন ওপেন আপ করতে হলে দানি অলমোকে লাগবে, তার হাফ স্পেসে মুভমেন্ট, টাইট স্পেসে বল হোল্ড করে রাখা এবং একদম সূক্ষ্ম ঠান্ডা মাথায় যে থ্রু বল দিতে পারা, অনেক কারণে একই সাথে বক্সের ভেতর থেকে ফিনিশিং দিতে পারা, সো মেনি রিজনস। অলমোকে কোন জায়গাতে স্টার্ট করাবে? অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম দেখি, সামনে ফেরান তোরেস, তার পেছনে অলমো, এইটা থাকবে নাকি নতুন যে একটা টপিক আসছে যে ফলস 9 হিসেবে অলমোকে খেলাবে, রাফিনহা বাম দিকে, ডান দিকে লামিন, স্ট্রাইকার পজিশনে কেউ নাই, বরঞ্চ অলমোকে এই জায়গায় খেলা, এক্সট্রা একটা মিডফিল্ডার খেলানো, এইটা হলে যেটা হবে যে বার্সার
মিডফিল্ডের কন্ট্রোল স্ট্রং হবে। মাদ্রিদের মিডফিল্ডের এগেইনস্টে বার্সার মিডফিল্ডের ডমিনেশন পুরোপুরি ঠিকঠাক থাকবে। একই সাথে ফলস নাইন পজিশনে অলমোকে খেলাইলে তার যে পজিশনিং এইটা নিয়ে মাদ্রিদের সেন্টার ব্যাককে কনফিউজ করে দেওয়া যাবে, ফায়দা তোলা যাবে। তো দ্যাট ইজ জাস্ট আনাদার ট্যাকটিক্যাল থিওরি যেটা অ্যাপ্লাইড হইলেও হইতে পারে। এই ম্যাচের আগে কেবলমাত্র এই দুইটা জায়গা নিয়ে আমি দেখছি আলাপ আলোচনা হইতেছে, প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব জায়গায়। বাদ বাকি দিক অ্যাজ ইউজুয়াল, আজকের ম্যাচেও আমার অনেক বেশি করে ফোকাস এবং এক্সপেকটেশন থাকবে লামিন ইয়ামালের উপরে, বিকজ লেফট ব্যাক মাদ্রিদের যে স্টার্ট করুক এক্সপেক্টেড এই সিজনে লামিন ইয়ামাল অল্প সময় হোক বেশি সময় হোক এখনও পর্যন্ত কামাভিঙ্গাকেও ফেস করছে, ফ্রান গার্সিয়াকে ফেস করছে, মেন্ডিকেও ফেস করছে প্রবাবলি ভুল না করলে। প্রত্যেকের এগেনস্টেই কম বেশি সাফল্য দেখাচ্ছে। সাফল্য বলতে নির্দিষ্ট করে বলে 1-to-1 সিচুয়েশন বা যখন ড্রিবল পাস করতে হবে প্রত্যেকটা জায়গায় দেখা গেছে সে তার মার্কারকে বিট করছে। সো আজকেও যে স্টার্ট করুক আমার ফুল কনফিডেন্স আছে আরও একবার লামিন ইয়ামাল তার শো দেখাবে। সো মাদ্রিদের লেফট ব্যাকে শোনা যাইতেছে এখনও পর্যন্ত ইনজুরি থেকে ফিরে মেন্ডি স্টার্ট করবে। হুয়েভার স্টার্টস খুব একটা বড় ক্যাচাল এই জায়গাতে নাই। অ্যান্ড মাদ্রিদের সেন্টার ব্যাকের জায়গাটাতেও যে ফাঁক ফোকর আছে এটা কিন্তু প্রকাশ হইতেছে। অনেক গোল কনসেপ্ট করছে লাস্ট কয়েকটা ম্যাচে। সো চাইলে এখান থেকে গোল বের করা যায়, অত রক সলিড না মাদ্রিদের এই সিজনে। ডিফেন্স, অফেন্স, মিডফিল্ড সব জায়গাতে গ্যাপ ঘাটতি কম বেশি চোখে পড়ছে। পুরো সিজনে বিভিন্ন ম্যাচে এক্সপোজ হয়েছে। আজকের ম্যাচেও সেই জিনিসটা এক্সপেক্ট করতেছি আরও একবার, স্পেশালি যখন আপনার মিডফিল্ডে পেদ্রি ডিয়াংয়ের মতন দুইটা প্রেস রেজিস্ট্যান্ট মিডফিল্ডার থাকবে যারা থ্রু বল দেওয়ার ক্ষেত্রে, বল ক্যারি করার ক্ষেত্রে, বল হোল্ড করে রাখার ক্ষেত্রে, পজিশন রাখার ক্ষেত্রে কমফোর্টেবল। এই লেভেলের গড টায়ার মিডফিল্ড থাকার পরে যদি আপনি ডমিনেট করতে না পারেন মিডফিল্ডে, এটা একটা দুঃখের বিষয়। সো যদি একদম বটম লাইন টানি এক্সপেক্ট করতেছি ম্যাচ আগের দুইটার চাইতে হয়তো বা খানিকটা টাফ হবে, কম্পিটিটিভ হবে, বাট মোরাল বিবেচনায়, সিচুয়েশন বিবেচনায় স্টিল আমার কাছে বার্সা এই ম্যাচে ফেভারিট। জেতা উচিত। যদি এল ক্লাসিকো ম্যাচের রেজাল্ট যে কোনো দিকে যেতে পারে, একটা মোমেন্টাম বহু কিছু চেঞ্জ করে দিতে পারে, বাট স্টিল এই ম্যাচে বার্সা ফেভারিট। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়।